আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডলেন্স সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মিয়ানমার যুদ্ধ ও দক্ষিণ চীন সাগর বিরোধ নিয়ে দ্বিমুখী চাপে আসিয়ান। সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সাথে যুদ্ধ করছে, পুতিন। যুক্তরাষ্ট্রের হুমকি মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াচ্ছে, সৌদি যুবরাজকে ইরানের প্রেসিডেন্ট। ইরানে আগের চেয়ে বড় হামলা হবে, হুমকি ট্রাম্পের। যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৭৩। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডলেন্স সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বর্তমানে এক গভীর ও জটিল সংকটের নাম আসিয়ান, যেখানে সংস্থাটি একই সাথে মিয়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ এবং দক্ষিণ চীন সাগরের ভূ-রাজনৈতিক উত্তেজনা, এই দুই ফ্রন্টে মারাত্মক চাপের মুখে পড়েছে। আসিয়ান বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস দীর্ঘকাল ধরে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে আসলেও সাম্প্রতিক পরিস্থিতি তাদের কূটনৈতিক দক্ষতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। একদিকে মিয়ানমারের সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে, যা কেবল মিয়ানমারের ভেতরেই সীমাবদ্ধ থাকছে না, বরং প্রতিবেশী দেশগুলোর সীমান্তেও নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। আর এর ফলে থাইল্যান্ড বা বাংলাদেশের মতো দেশগুলোতে শরণার্থীর চাপ বাড়ার পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালানের ঝুঁকিও বাড়ছে, যা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাত নিরসনে আসিয়ানের দেওয়া 5 পয়েন্ট কনসেনসাস বা 5 দফার শান্তি প্রস্তাব অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা, কারণ মিয়ানমারের জান্তা সরকার এই প্রস্তাব বাস্তবায়নে খুব একটা আগ্রহ দেখায়নি। ফলে সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে এবং সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধও প্রকাশে আসছে। ঠিক এই পরিস্থিতির মধ্যেই দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও আসিয়ানের কয়েকটি সদস্য দেশ, বিশেষ করে ফিলিপাইন ও ভিয়েতনামের মধ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে, যেখানে বেইজিং তাদের ঐতিহাসিক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্যে দাবি করেছেন যে ইউক্রেন যুদ্ধ এখন আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং কার্যত ন্যাটো জোটভুক্ত সব দেশই এখন রাশিয়ার বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে। পুতিনের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে এবং কিয়েভকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। ক্রেমলিন মনে করছে ন্যাটোর এই পদক্ষেপগুলো যুদ্ধের সংজ্ঞাকে সম্পূর্ণ বদলে দিয়েছে এবং এটি এখন রাশিয়ার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। পুতিন তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ইউক্রেনের হাতে যেসব আধুনিক অস্ত্র দেখা যাচ্ছে সেগুলো পরিচালনা করার মতো প্রযুক্তিগত সক্ষমতা বা গোয়েন্দা তথ্য ইউক্রেনের একার পক্ষে সংগ্রহ করা অসম্ভব। এর মানে হল ন্যাটোর সামরিক বিশেষজ্ঞ এবং স্যাটেলাইট ডেটা সরাসরি এই যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্টের মতে এর মাধ্যমে ন্যাটো প্রমাণ করেছে যে তারা কেবল অস্ত্র দিয়েই সাহায্য করছে না, বরং তারা রাশিয়ার সামরিক সক্ষমতাকে ধ্বংস করার জন্য একটি পরিকল্পিত ছক কষেছে। অন্যদিকে ন্যাটো নেতারা বারবার বলে আসছেন যে তারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছেন না, বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি স্বাধীন দেশকে আত্মরক্ষার কাজে সহায়তা করছেন। তবে পুতিনের এই সাম্প্রতিক হুঁশিয়ারি বিশ্বজুড়ে নতুন করে পরমাণু যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়েছে, কারণ তিনি ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার সার্বভৌমত্ব মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে এক ফোনালাপে সরাসরি অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্রের হুমকি এবং হস্তক্ষেপই এই অঞ্চলে অস্থিরতা বাড়ার মূল কারণ। দীর্ঘদিনের বৈরিতা ভুলে চীন ও ইরাকের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব যখন কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে, তখন দুই নেতার এই ফোনালাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে জোর দিয়ে বলেছেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখে এবং বাইরের শক্তির প্ররোচনায় পা না দেয়, তবেই এই অঞ্চলে শান্তি ফেরানো সম্ভব।
তিনি অভিযোগ করেন ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে এবং ইরানের বিরুদ্ধে ক্রমাগত হুমকি প্রদান করে ওয়াশিংটন আরব দেশগুলো এবং ইরানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। পেজেশকিয়ানের মতে যুক্তরাষ্ট্রের উপস্থিতির কারণেই লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত সামরিক উত্তেজনা বিরাজ করছে, যা তেল বাণিজ্যের রুট এবং আঞ্চলিক অর্থনীতির জন্য বড় হুমকি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অবশ্য এই কথোপকথনে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন, তবে তিনি ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন সৌদি আরব এখন তাদের ভিশন 2030 বাস্তবায়নের জন্য অঞ্চলে স্থিতিশীলতা চায় এবং ইয়েমেন যুদ্ধ থেকে বেরিয়ে এসে তারা অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দিচ্ছে, যার জন্য ইরানের সাথে সুসম্পর্ক জরুরি। অন্যদিকে ইরান ও পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকা তাদের অর্থনীতিকে বাঁচাতে প্রতিবেশীদের সাথে বাণিজ্য বাড়াতে চায়। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে লক্ষ্য করে এক ভয়াবহ হুমকি দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে যদি তিনি ক্ষমতায় থাকেন বা পরিস্থিতি তার নিয়ন্ত্রণে থাকে, তবে ইরানের ওপর আগের চেয়েও অনেক বড় এবং ধ্বংসাত্মক হামলা চালানো হবে। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে এবং ইরানের সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বা জনসমক্ষে দেওয়া বক্তব্যে বারবার তার আগের মেয়াদের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং দাবি করছেন যে বর্তমান প্রশাসনের দুর্বলতার কারণেই ইরান আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে ইরান যদি কোনো আমেরিকান নাগরিক বা স্বার্থের ওপর আঘাত হানে কিংবা ইসরায়েলের ওপর বড় কোনো আক্রমণ চালায়, তবে তার পাল্টা জবাব হবে কল্পনাতীত। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই ধরনের কথাবার্তা মূলত তার কট্টরপন্থী ভোটারদের আকৃষ্ট করার একটি কৌশল, তবে একই সাথে এটি ইরানের নেতৃত্বের জন্য একটি বড় সতর্কবার্তা। ট্রাম্প অতীতে কাসিম সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, যা প্রমাণ করে যে তিনি কঠোর সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করেন না। এই হুমকির ফলে তেহরানেও উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ ইরান জানে ট্রাম্পের কথার সাথে কাজের মিল থাকার সম্ভাবনা প্রবল। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই হুমকি যদি বাস্তবে রূপ নেয়, তবে তা কেবল ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ চেন এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দেবে। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তাদের ওপর হামলা হলে তারাও আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানতে প্রস্তুত। এই পাল্টাপাল্টি হুমকির ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা এবং আন্তর্জাতিক মহলের নানামুখী প্রচেষ্টার পরেও ইসরায়েলি হামলা থামছে না, বরং নতুন করে চালানো বিমান ও স্থল হামলায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা মানবিক বিপর্যয়ের গভীরতাকে আরও বাড়িয়ে দিয়েছে। কিছুদিন আগেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যুদ্ধবিরতি বা সাময়িক সংঘাতবিরতির খবর প্রচারিত হয়েছিল, যা গাজার বিধ্বস্ত জনজীবনে সামান্য আশার আলো দেখিয়েছিল, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ দাবি করছে যে তারা হামাসের নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা কমান্ড সেন্টারগুলোতে আঘাত হানছে, কিন্তু স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই হামলাগুলো মূলত আবাসিক এলাকা, স্কুল এবং আশ্রয়কেন্দ্রগুলোতে চালানো হচ্ছে। নিহতদের মধ্যে বড় একটি অংশ নারী ও শিশু, যা বিশ্ববিবেকের কাছে এক বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই হামলার পর গাজার হাসপাতালগুলোতে আহতদের ভিড় উপচে পড়ছে, যেখানে আগে থেকেই ওষুধ, বিদ্যুৎ এবং প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে যে যুদ্ধবিরতির প্রতিশ্রুতির পরেও এমন হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। অন্যদিকে ইসরায়েল বলছে যে হামাস যুদ্ধবিরতির সুযোগ নিয়ে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তাই তাদের এই অভিযান ও